আমেরিকা বলেছিল তোমাকে F-35 দেব না, তুরস্ক বলেছিল ঠিক আছে। তারপর তারা বানিয়ে ফেললো পৃথিবীর প্রথম ড্রোন বিমান বাহিনী, বানিয়ে ফেললো নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কান, বানিয়ে ফেললো 42,000 পাউন্ড থ্রাস্টের জেট ইঞ্জিন, যা F-35 এর ইঞ্জিনের প্রায় সমান। আর 2025 সালে অস্ত্র রপ্তানি করলো $10.56 বিলিয়ন। একটা দেশ যাকে পশ্চিমা বলেছিল তোমার জায়গা নেই, সে আজ 30টির বেশি দেশে ড্রোন রপ্তানি করছে। ইসরায়েল তাকে বলছে পরের শত্রু, দেখে নেব ইরানের পরে। কেন? তুরস্ক কি আসলেই এতটা শক্তিশালী, নাকি এটা শুধু কথার লড়াই? আজকে আমরা ঢুকে যাব তুরস্কের সামরিক শক্তির একেবারে ভেতরে। তো চলুন ঘুরে আসি। আজকে আমরা জানবো বায়াক্তার ড্রোন কিভাবে যুদ্ধের নিয়ম বদলে দিল, কান যুদ্ধ বিমানের গল্প কি, টিসিজি আনাডৌলো পৃথিবীর প্রথম ড্রোন ক্যারিয়ারের রহস্যটা কি, লিবিয়া সিরিয়ায় তুরস্ক কি করেছে, ন্যাটো সদস্যপদ তুরস্ককে কতটা সুরক্ষিত রাখে, আর সর্বশেষ তুরস্ক কি ভবিষ্যতে আমেরিকার বিকল্প অস্ত্র বিক্রেতা হতে পারে। কিন্তু আগে বুঝতে হবে একটা জিনিস, তুরস্ক এই জায়গায় এলো কিভাবে। 2002 সালে এরদোগান ক্ষমতায় আসার সময় তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি ছিল মাত্র $248 মিলিয়ন, অর্থাৎ এক বছরে মাত্র 248 মিলিয়ন। 2025 সালে সেটা ছাড়িয়ে গেছে $10 বিলিয়ন। এরদোগান নিজে এপ্রিলে 2026-এ ঘোষণা করেছেন 2002 থেকে 2025-এর মধ্যে তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি মাত্র 248 মিলিয়ন থেকে $10 বিলিয়ন ছাড়িয়ে গেছে, এবং 2026-এর প্রথম প্রান্তিকে রপ্তানি আরও 12.1% বৃদ্ধি পেয়েছে। এটা কোনো সাধারণ প্রবৃদ্ধি নয়, এটা একটা বিপ্লব। অর্থাৎ তুরস্ক 23 বছরে প্রতিরক্ষা রপ্তানি বাড়িয়েছে 4000 গুণেরও বেশি, যা অন্যান্য দেশের জন্য অকল্পনীয়। 2020 সালে নাগোর্নো কারাবাখ যুদ্ধ, আজারবাইজান মাঠে নামালো তুরস্কের বায়াক্তার TB2 ড্রোন, আর্মেনিয়ার ট্যাঙ্ক, আর্টিলারি, বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা সব ধ্বংস হতে লাগলো একে একে। যুদ্ধটা শেষ হয়ে গেল মাত্র 44 দিনে, পৃথিবী থমকে গেল। এর আগে সবাই ধরে নিয়েছিল ড্রোন যুদ্ধ শুধু আমেরিকার খেলা। তাদের প্রিডেটর বা রেপ্টর ড্রোন, যার দাম $100 কোটি, সাধারণ দেশগুলোর জন্য এই প্রযুক্তি স্বপ্নের মতো। তুরস্ক সেই সমীকরণ বদলে দিল। TB2 এর দাম পরে মাত্র $5 থেকে $6 মিলিয়ন প্রতি ইউনিটের, আমেরিকান ড্রোনের তুলনায় প্রায় 20 গুণ সস্তা। ইউক্রেন এটা ব্যবহার করলো রাশিয়ার ট্যাঙ্ক ধ্বংস করতে, ইথিওপিয়া ব্যবহার করলো গৃহযুদ্ধে, পোল্যান্ড, মরক্কো, বাংলাদেশ পর্যন্ত নিয়েছে এই TB2 ড্রোন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী তুরস্কের প্রতিরক্ষা শিল্প এখন 90% বেশি স্থানীয় উৎপাদন হারে কাজ করছে, যা পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে তুরস্ককে সাহায্য করছে। আর তারপর এলো আরও ভয়ঙ্কর কিছু, বায়াক্তার কিজেলমা। এটা একটা জেট চালিত স্টেলথ যুদ্ধ ড্রোন। মার্চ 2026 সালে কিজেলমা সফলভাবে গাইডেড বোমা নিক্ষেপের পরীক্ষা সম্পূর্ণ করেছে, এবং 2026 সালের প্রথম প্রান্তিকেই তুরস্কের সশস্ত্র বাহিনীতে প্রথম ডেলিভারি দেওয়ার কথা। এটা কান যুদ্ধ বিমানের পাশাপাশি উড়বে মানুষের সাথে মেশিন, যে সমন্বয় পৃথিবীর অন্য কোনো দেশ এখনো পুরোপুরি তৈরি করতে পারেনি। সেটাই করে দেখিয়েছে আজকের এই তুরস্ক। এখন চলে আসি আসল গল্পে। আমেরিকা তুরস্ককে F-35 দিতে অস্বীকার করেছিল, কারণ তুরস্ক রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল। তুরস্ককে বলা হয়েছিল তুমি পশ্চাতের উপর নির্ভরশীল থাকো। তুরস্ক উত্তর দিল কাজ দিয়ে। তুরস্কের TAI কান হলো একটি পঞ্চম প্রজন্মের টুইন ইঞ্জিন যুদ্ধবিমান, যা ম্যাক 1.8 গতিতে এবং 55,000 ফুট উচ্চতায় উঠতে পারে। 2026 সালে মে মাসে তুরস্ক সরকার প্রথম 20টি কান ব্লক 10 কেনার চুক্তি স্বাক্ষর করেছে। 2028 সাল থেকে 2030 সালের মধ্যে সরবরাহ করা হবে। ইন্দোনেশিয়ায় ইতিমধ্যে 48টি কান কেনার চুক্তি করেছে, প্রায় $15 বিলিয়ন বিনিময়ে। সৌদি আরব আলোচনা করছে 20 থেকে 100টি কেনার জন্য। আর ইঞ্জিন, মে 2026-এর SAH এর প্রতিরক্ষা মেলায় তুরস্ক উন্মোচন করেছে গুইপান টার্বোফ্যান ইঞ্জিন, যার থ্রাস্ট 42,000 পাউন্ড।
প্রায় F-35 ইঞ্জিনের সমতুল্য। ইতিপূর্বে 6টি ইউনিট তৈরি হয়েছে এবং এবছরই যোগ্যতা পরীক্ষা শুরু হবে। এই ক্লাবে এতদিন ছিল শুধু আমেরিকা, চীন আর রাশিয়া। এবার আসে টিসিজি আনাডুলো, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অনন্য রণতরী। তুরস্ক চেয়েছিল F-35B দিয়ে একটা বিমানবাহী জাহাজ বানাতে, আমেরিকা দিল না। তুরস্ক তখন সিদ্ধান্ত নিল, ঠিক আছে, বিমানের বদলে ড্রোন ব্যবহার করব। টিসিজি আনাডুলো হলো পৃথিবীর প্রথম নিবেদিত ইউসিএবি অর্থাৎ মানুষবিহীন যুদ্ধ বিমান পরিচালনাকারী রণতরী। ন্যাটো এর স্টেড ফাস্ট ডার্ট 2026 মহড়ায় এই জাহাজ থেকে বায়াক্তার TB3 ড্রোন মোট 232টি সফল মিশন পরিচালনা করেছে। ভাবুন একবার, কোনো পাইলট নেই, কোনো মানুষের জীবনের ঝুঁকি নেই, সমুদ্র থেকে ড্রোন হামলা। এটা যুদ্ধের এক নতুন অধ্যায় শুরু করেছে। শুধু অস্ত্র বানানো নয়, তুরস্ক সেই অস্ত্র মাঠে ব্যবহারও করছে। 2019 থেকে 20 সালে লিবিয়া গৃহযুদ্ধে তুরস্কে ঢুকলো তার পছন্দের সরকারের সমর্থন দিতে। বায়াক্তার TB2 মাঠে নামলো, তুরস্ক সমর্থিত পক্ষ উল্টে দিল পুরো যুদ্ধের ফলাফল। সিরিয়ায় তুরস্ক একাধিক সামরিক অভিযান চালিয়েছে, অপারেশন অলিভ ব্রাঞ্চ, অপারেশন পিস স্প্রিং। কুর্দি বাহিনীকে সীমান্ত থেকে পিছু হটিয়ে তুরস্ক একটি নিরাপত্তা অঞ্চল তৈরি করেছে সিরিয়ার ভিতরেই। এরদোগান স্পষ্ট বলেছেন, যেভাবে আমরা লিবিয়ায় আর নাগার্গো কারবাখে হস্তক্ষেপ করেছি, সেভাবে প্রয়োজনে ফিলিস্তিনের জন্য পদক্ষেপ নিতে পারি। ইসরায়েল এই কথা আক্ষরিকভাবে নিয়েছে। ফেব্রুয়ারি 2026-এ সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জেরুজালেমে আমেরিকান ইহুদি সংগঠনগুলোর সামনে তুরস্ককে নতুন ইরান হিসেবে চিহ্নিত করেছে। ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্কগুলো বলছে, ইরান দুর্বল হওয়ার পর তাদের পরবর্তী বড় হুমকি হবে তুরস্ক। কিন্তু এই হিসাবটা কতটা বাস্তব? এখানেই দুই পক্ষের বিতর্ক দেখা দরকার। একদিকে বলা হচ্ছে তুরস্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে, তাদের ড্রোন যুদ্ধ পরিবর্তন করছে। এরদোগান সরকার হুমকি দিচ্ছেন, তুরস্ক পাকিস্তান সামরিক সম্পর্ক গভীর হচ্ছে। সিরিয়ায় তুরস্কের ভূমিতে সেনা আছে, যা ইসরায়েলের একেবারে কাছে। আমেরিকার প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান FDD এর বিশ্লেষণ অনুযায়ী এরদোগান ইসরায়েলের বিরুদ্ধে শুধু কূটনৈতিক নয়, সামরিক উত্তেজনাও বাড়াচ্ছেন এবং 2024 সালে একটি নতুন সংহতি ও যুদ্ধকালীন বিধিমালা জারি করেছেন, যা তুরস্কের পুরো ও প্রতিষ্ঠানকে সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত করার ক্ষমতা সরকার দিয়েছে। কিন্তু অন্যদিকে বাস্তব চিত্র আলাদা। ইসরায়েল হায়ম পত্রিকার বিশ্লেষণে বলা হচ্ছে, 1974 সালে সাইপ্রাস আক্রমণের পর থেকে তুরস্ক কোনো পূর্ণমাত্রার প্রচলিত আক্রমণ পরিচালনা করেনি। তুরস্ক সিরিয়া ইরাকে সফল হয়েছে, কিন্তু ইসরায়েল ভিন্ন পরিস্থিতি এবং স্বল্পমেয়াদে তুরস্কের সামরিক হুমকিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণ নেই বলছে ইসরায়েল। জেরুজালেম পোস্ট এর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের রাজনৈতিক বিশ্লেষক কবি মিসাইল বলেছেন, সরাসরি তুরস্ক ইসরায়েল সামরিক সংঘর্ষ সম্ভাবনা কম, কারণ দুটি দেশই আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং ওয়াশিংটন উভয়ের উপরই শক্তিশালী প্রভাব ধরে রেখেছে। অর্থাৎ ইসরায়েলের হুমকির কথাটা আংশিক সত্য, আংশিক রাজনীতি। তুরস্কের এই উত্থান মুসলিম দেশগুলোকে কিভাবে প্রভাবিত করছে? সরাসরি কথায় বিশাল প্রভাব। পাকিস্তান, কাতার, সংযুক্ত আরব আমিরাত তুরস্কের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতাদের মধ্যে আছে। আর বাংলাদেশ? শেখ হাসিনার পতনের পর ঢাকা আঙ্কারার সম্পর্ক নাটকীয়ভাবে গভীর হয়েছে। তুরস্কের ড্রোন প্রযুক্তি, তুরস্কের সামরিক প্রশিক্ষণ, বাংলাদেশ এখন তুরস্ককে একটি বিশ্বস্ত প্রতিরক্ষা অংশীদার হিসেবে দেখছে। তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ শিল্পের 2025 সালের রেকর্ড $10.56 বিলিয়ন রপ্তানি হয়েছে, যার মধ্যে অস্ত্র ও গোলাবারুদ ছিল $4.7 বিলিয়ন। এই তালিকায় আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া সব অঞ্চলের দেশ আছে। এটা শুধু ব্যবসা নয়, এটা রাজনৈতিক বার্তা। তুরস্ক বলছে, তোমার অস্ত্রের জন্য আমেরিকার কাছে যেতে হবে না, রাশিয়ার কাছে যেতে হবে না। এমন অস্ত্র কিনো যা তোমার বিরুদ্ধে ব্যবহার হবে না, কারণ বিক্রেতা তোমার বন্ধু। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী তুরস্ক প্রায় 4000 ছোট ও মাঝারি উদ্যোগের বিশাল সাপ্লাই চেইন তৈরি করে 90% বেশি দেশীয় উৎপাদন পৌঁছেছে, যা পশ্চিমা নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে। এখন সবচেয়ে বড় প্রশ্নে আসি, তুরস্ক কি ভবিষ্যতে আমেরিকার বিকল্প অস্ত্র রপ্তানিকারক দেশ হতে পারবে? এরদোগান ঘোষণা করেছেন 2028 সালের মধ্যে প্রতিরক্ষা রপ্তানি $11 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা এবং বৈশ্বিক শীর্ষ 10 অস্ত্র রপ্তানিকারক দেশে প্রবেশের সংকল্প।
কানের জন্য ইন্দোনেশিয়ার $15 বিলিয়ন চুক্তি, সৌদি আরবের সাথে আলোচনা, সব মিলিয়ে তুরস্ক একটি নতুন বৈশ্বিক খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেছে। কিন্তু বাধাও আছে। কান এখনও সম্পূর্ণ পরিপক্ক নয়, নিজস্ব ইঞ্জিন এখনও প্রাথমিক পর্যায়ে। ন্যাটোর সদস্যপদ একটা সুরক্ষা, কিন্তু সীমাবদ্ধতাও। কারণ আমেরিকার সাথে সরাসরি সংঘাতে গেলে সেই সুরক্ষা উল্টে যেতে পারে। আর ইসরায়েলের সাথে উত্তেজনা, বিশেষজ্ঞরা বলছেন এই লড়াই এখনও কথার, কিন্তু সিরিয়া যদি হয়ে ওঠে সেই মঞ্চ যেখানে তুরস্ক ও ইসরায়েলের স্বার্থ সরাসরি সংঘাতে আসে, তখন পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারে। একটা দেশ যে এক দশক আগেও অস্ত্রের জন্য অন্যের দরজায় দাঁড়াতো, সে আজ নিজেই অস্ত্র বেচছে 30টির বেশি দেশে। যে দেশকে F-35 দেওয়া হয়নি, সে নিজেই বানিয়ে ফেলছে 5ম প্রজন্মের যুদ্ধ বিমান। তুর্কিতে একটা কথা আছে, রাষ্ট্র চিরন্তন। তুরস্ক হয়তো সেটাই প্রমাণ করতে চাইছে। সে কারো অনুগ্রহ নয়, নিজের শক্তিতে টিকে থাকবে। প্রশ্ন হলো, এই যাত্রা কোথায় থামবে? ইসরায়েলের সাথে উত্তেজনা কি সত্যিকারে যুদ্ধের রূপ নেবে, নাকি তুরস্কই হয়ে উঠবে সেই শক্তি, যে না পশ্চিমের শত্রু, না পূর্বের দাস, বরং নিজেই একটি কেন্দ্র? উত্তর লিখবে ইতিহাস।